ঈদে কেনাকাটার ভিড়ে জাল টাকার বিস্তার ঠেকাতে শপিং মলগুলোতে বসানো হলো শনাক্তকরণ যন্ত্র, থাকছে তাৎক্ষণিক শাস্তিও। যে কেউ তার সন্দেহ হলে সেই মেশিনটাতে টাকাটা নিয়ে পরীক্ষা করতে পারে। যারা নকল টাকা সঙ্গে জড়িত এই চক্রটি এই কাজ থেকে বিরত হবে। নগদ টাকা বহনের ঝামেলা না থাকায় কেনাকাটায় জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং। হিউজ ক্যাশ অথবা মানি ক্যারি করাটা খুব রিস্কি। পাশাপাশি যে কোনো সময় আমি যে কোনো জায়গায় পেমেন্টটা দিতে পারছি। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বব্যাংক একসময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে মন্তব্য প্রধানমন্ত্রীর। সৈয়দ আশরাফের বাসায় নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ, শুভেচ্ছা জানিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার আশরাফের। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারের অভিযোগ, আজও টিকিট কিনতে দীর্ঘ সারি। রাজধানীর লালবাগে ধসে পড়া পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ অংশ ভাঙার কাজ শুরু, সীমিত করা হয়েছে জনসাধারণ ও যানবাহন চলাচল। এবং প্রথম ওয়ানডের ভুল শুধরে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা। ঈদ মানেই যেন কেনাকাটার ধুম, কোটি কোটি টাকার লেনদেন, আর সে টাকার ভিড়ে বাড়ে জাল টাকার দৌরাত্ম্য। তাই নকল টাকার বিস্তার ঠেকাতে অন্যান্য বারের মতো এবার ঈদেও শনাক্তকরণ যন্ত্র বসানো সহ নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর টাকা জালের সঙ্গে জড়িতদের ধরার পর এবারই প্রথম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসব তৎপরতার ফলে নকল টাকার বিস্তার অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রিপোর্ট তারেকুজ্জামান শিমুলের। ঈদ মৌসুমে বাড়ে বেচাকেনা, হাত বদল হয় কোটি কোটি টাকা। বিশেষ করে ঈদের আগের সপ্তাহে লেনদেনের এই চাপ থাকে সবচেয়ে বেশি জাল টাকার বিস্তারে। তাই এই সময়টাকেই সুযোগ হিসেবে নেয় চক্রের সদস্যরা। গরুর হাট না থাকায় রোজার ঈদে নকল টাকার ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য থাকে বিপণী বিতানগুলো। ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে তাই এসব স্থানে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। লাগানো হয়েছে ব্যানার পোস্টার, পাশাপাশি মার্কেটগুলোতে বসানো হচ্ছে জাল টাকা শনাক্তকরণ মেশিন। এফবিসিসিআইকে আমরা 200টি জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ করেছি। ঈদের কেনাকাটা যেসব মার্কেটে হচ্ছে সেসব মার্কেটে একটা করে মেশিন তারা রেখেছেন প্রকাশ্যে, যাতে করে যে কেউ তার সন্দেহ হলে সেই মেশিনটাতে টাকাটা নিয়ে পরীক্ষা করতে পারে। জাল টাকা তৈরি ও বিস্তারে জড়িত চক্র দমনে এবছর রমজানের আগ থেকেই তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। গোয়েন্দা নজরদারির পাশাপাশি চালানো হচ্ছে বিশেষ অভিযান। জড়িতদের ধরার পর দেয়া হচ্ছে তাৎক্ষণিক জেল জরিমানা। জাল টাকার যে অপরাধ সেটা অন্যান্য বছরের তুলনায় অনেক সহনীয়। 4-5টি চক্রের 40 জন গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 6 থেকে 2 বছর মেয়াদী বিভিন্ন সাজা প্রদান করতে সক্ষম হয়েছি। এখনো আমাদের অভিযান চলছে এবং আমি নিশ্চিত যে অবস্থা আরো ভালো হবে। কেন্দ্রীয় ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এসব কর্মকাণ্ডের ফলে নকল টাকার বিস্তার ক্রমেই কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। গতবার যখন এই মেশিনটা দেওয়া হলো প্রথম দিকে কিছু জাল নোট ধরা পড়েছিল, এবার সেই জিনিসটা খুব কমে আসছে মার্কেটগুলোতে। এতে করে আমি নিশ্চিত যারা নকল টাকা সঙ্গে জড়িত এই চক্রটি এই কাজ থেকে বিরত হবেন। জাল টাকা শনাক্তকরণ প্রতিটি মেশিনের দাম মাত্র 2000 টাকা। তাই ব্যবসায়ীদের নিজেদের স্বার্থেই প্রতিটি দোকানে অন্তত একটি করে এই যন্ত্র রাখার পরামর্শ দিয়েছেন তারা। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই মেশিনটার দাম খুব বেশি না। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এটা কিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিলেও বিশ্বব্যাংক এখন বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে। তিনি বলেন, নিজের নয় বরং দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করছে সরকার। 3 বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও জানান তিনি। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 2009 সালে বাংলাদেশে বনভূমির পরিমাণ ছিল 9%। 2015-তে তা বেড়ে দাঁড়িয়েছে 17%। সরকারের লক্ষ্য এই পরিমাণকে
25% নিয়ে যাওয়া। বিশ্ব পরিবেশ দিবসে এমন পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের সব স্তরের মানুষকে। গুলশান এলাকায় কারা থাকেন? উচ্চবিত্ত শিক্ষিত সমাজের সব থেকে উন্নত মানের মানুষগুলি, কিন্তু তাদের বাড়িগুলি যখন তৈরি করেন তাদের সোয়ারিজ ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করেন তা মোটেই পরিবেশ সম্মত না। এমনকি অনেকে হাসপাতাল তৈরি করেছে, বর্জ্য ব্যবস্থাপনা রাখেননি। কাজে এটা হচ্ছে সব থেকে দুঃখজনক, এই বিষয়গুলি কিন্তু কেউ খেয়াল করেনি। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় উন্নয়ন সহযোগীদের যে প্রতিশ্রুত অর্থ তা সব সময় পাওয়া যায় না। তিনি বলেন, উন্নয়নের জন্য অন্যের সহযোগিতা নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের কল্যাণে কাজ করলে যে দেশকে উন্নত করা যেতে পারে সেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। এক সময় যে বিশ্বব্যাংক আমাদেরকে এই পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। কাজে আজকে আমরা নিম্ন মধ্যম আয়ে দেশ হিসেবে ঘোষণা পেয়েছি, কিন্তু এই নিম্ন আমরা থাকতে চাই না, আমরা উচ্চে উঠতে চাই, দেশকে উচ্চে উঠাতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণে যারা অবদান রেখেছেন এমন 30 জনের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সরকারি বাসভবনে দেখা করেছেন নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সকালে মিন্টু রোডে সৈয়দ আশরাফের সরকারি বাসভবনে যান নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী। এ সময় সৈয়দ আশরাফ খন্দকার মোশাররফকে শুভেচ্ছা জানান এবং একই সাথে কাজ করার অঙ্গীকার করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সৈয়দ আশরাফ। এদিকে সাক্ষাৎ শেষে বের হয়ে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, নতুন দায়িত্ব গ্রহণ করার পরই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আমরা এক দল করি, আমরা এক সরকারের মন্ত্রী, আমরা এক সরকার এক পার্লামেন্টের সদস্য, আমাদের একসঙ্গে কোঅপারেশন থাকবে, কন্টিনিউয়াসলি থাকবে। সকাল 9টা থেকে চতুর্থ দিনের মতো ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে 16 জুলাইয়ের টিকিট। এ কারণে গতরাত থেকে আগাম টিকিটের অপেক্ষায় কমলাপুর স্টেশনে কাউন্টারের সামনে সময় পার করছেন টিকিট প্রত্যাশী অনেকেই। গতকাল সন্ধ্যার পর থেকেই কমলাপুর স্টেশনে ভিড় করতে থাকেন অনেক মানুষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। পুরুষদের পাশাপাশি নারীরাও আগেভাগে স্টেশনে এসে ভিড় করেন। টিকিটের জন্য সারা রাত লাইনে দাঁড়িয়ে শুয়ে বসে লুডো খেলে পত্রিকা বই পড়ে সময় পার করেছেন টিকিট প্রত্যাশীরা। এদিকে স্টেশনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর যারা টিকিট পেয়েছেন তারা ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। রেল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 18,000-এরও বেশি অগ্রিম টিকিট বিক্রয় করছেন তারা। আমরা অনেক মহিলা তো সেহেতু আমাদের জন্য এক্সট্রা আরেকটা কাউন্টার হলে আমাদের জন্য বেটার হয়, মানে আমাদের কষ্টটা একটু কম হয়। আমি গতবারে ব্ল্যাকে টিকিট কেটেছিলাম, কিন্তু এবার জানি না কিসির টিকিট কাটা হবে। ব্ল্যাকে থেকে এক একটা 500-800 করে টিকিট বিক্রি হচ্ছে। টিকিট পাবো বলে মনে হয় না, কারণ যদি আসলে আল্লাহ তাআলা যদি আমাদের ভাগ্যে টিকিট রাখে সেই ক্ষেত্রে পেতে পারি। 18 ঘন্টা অপেক্ষার পরে কষ্ট সার্থক হয়েছে, টিকিট আমি পাইছি, বাড়িতে সবাই নিয়ে ঈদ করতে পারবো। আমি চাইছিলাম চেয়ার, কিন্তু চেয়ার পাইনি, আমি শোভন পাইছি। আমার সিরিয়াল নাম্বার ছিল 17। এদিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর রুটের 9টি ট্রেনের পাশাপাশি 2টি বিশেষ ট্রেন 16 জুলাই যাত্রার আগাম টিকিট বিক্রি করা হচ্ছে। আর এই টিকিটের জন্য 20 ঘন্টার বেশি সময় ধরে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষা করছেন শত শত যাত্রী। সকাল 9টায় টিকিট দেওয়ার কথা থাকলেও যাত্রীরা লাইনে দাঁড়িয়েছেন গতকাল দুপুরের আগ থেকেই। সেখানে তাদের ইফতার ও সেহরি সারতে হয়েছে আর ঘুমাতে হয়েছে স্টেশনের মেঝেতে। অগ্রিম টিকিটের জন্য পুরো স্টেশন লোকে লোকারণ্য। আজ 9টি সাধারণ ট্রেনের পাশাপাশি 2টি বিশেষ ট্রেনের মোট 5,500 টিকিট বিক্রি করা হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পর যেসব যাত্রীরা টিকিট হাতে পেয়েছেন দারুণ খুশি তারা। এদিকে টিকিটের কালোবাজারি ঠেকাতে যাত্রীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার। কালকে বিকাল 5টায় এসে দাঁড়াইছি, আর এখন এখানে সকালবেলা টিকিট পেলাম 9টা বাজে। আল্লাহ বাঁচালে এবার বাড়ি যাব, মা বাবার সাথে ঈদ করব, আর সবাইকে ঈদ মোবারক। এখন টিকিট পাইছি, মনে হচ্ছে সোনার হরিণ হাতে পাইছি, খুব ভালো লাগতেছে। বাড়ির সবাই মা বাবা সবার সাথে ঈদ করবো। অনেক কষ্ট হয়েছে টিকিট পাইতে,
কিন্তু আসলে এখন টিকিট পেয়ে আমি অনেক বেশি হ্যাপি। যেনারা লাইনে দাঁড়িয়েছেন প্রতিটা যাত্রী যাতে সঠিকভাবে সঠিক যাত্রীর হাতে টিকিটটা যায়, অন্য যাতে কোনো কালোবাজারের হাতে টিকিট না যায়, সেই জন্য আমরা কিছু ফর্ম সরবরাহ করেছি যাত্রীদের কাছে, যে এটা যাত্রীর নাম, যাত্রীর মোবাইল নাম্বার, পারিবারিক সদস্য কয়জন, পুরুষ কয়জন, মহিলা, এই যাচাই বাছাই করতে গিয়ে একটু সময় লাগছে। ব্যাপক সমালোচনার পরও ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা কবল থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। আন্তনগর সহ সব ধরনের যাত্রীবাহী ট্রেনের টিকিটের মাত্র 65% বিক্রি হয় কাউন্টারের মাধ্যমে, আর বাকি টিকিট চলে যায় বিভিন্ন ধরনের কোটার আওতায়। এর মধ্যে আবার অনলাইন কোটার টিকিট কালোবাজারে চলে যাওয়ারও অভিযোগ রয়েছে। এ কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাত্রীরা পান না কাঙ্ক্ষিত টিকিট। আরো জানাচ্ছেন কমল দে। অভিজাত ট্রেন হিসেবে পরিচিত চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেসের সিটের সংখ্যা 900, কিন্তু কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয় মাত্র 525টি টিকিট। একইভাবে মহানগর প্রভাতীর 857টির বিপরীতে 580, মহানগর গোদুলির 803টির বিপরীতে 520টি এবং তুন্না নিশিতার 776টির বিপরীতে 463টি টিকিট বিক্রি করা হয়। শুধু ঢাকা চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের 603টির বিপরীতে 444টি, সিলেট রুটের উদয়ন এক্সপ্রেসের 524টির বিপরীতে 320টি টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ টিকিটের বিশাল একটি অংশ চলে যাচ্ছে কোটার আওতায়। টোটাল টিকিটের মধ্যে 65% টিকিট আমাদের কাউন্টার থেকে আমরা দিচ্ছি, 25% টিকিট অনলাইনে দিচ্ছে, এই টোটাল 90%, 5% ভিআইপি এবং 5% স্টাফ কোটা, এই টোটাল 100%। নিরাপদ বাহন হিসেবে রেলযাত্রায় মানুষের আগ্রহ বেশি, ফলে বিশেষ ছুটির সময়ে স্টেশন কাউন্টারে লেগে থাকে যাত্রীদের টিকিটের লাইন, কিন্তু কোটার কারণে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। 45% কোঠা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ যে যাত্রী আছে এদের আমাদের ভোগান্তি পড়তে হয়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাবো কি পাবো না এটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। টিকিটের যে প্রথাটা যেন উন্মুক্তভাবে প্রত্যেকের কাছে উন্মুক্ত ওপেনলি ভাবে টিকিটটা যেন ছাড়া হয়। টিকিটের কোটা নিয়ে যাত্রীদের নানা অভিযোগ থাকলেও রেলওয়ে কর্মকর্তাদের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বিশেষের জন্য এটা রাখা হয়নি, এটা সবার জন্য উন্মুক্ত। আপনিও কাটতে পারেন, আমিও কাটতে পারি, যে কেউ কাটতে পারবে অনলাইনে। আর অন্য যে কোটাটা আছে সেটা হলো আমাদের ভিআইপি কোটা এবং আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কিছু কোটা, সেটা তো খুবই সামান্য। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে প্রতিদিন 150-র বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, আর বছরে ট্রেন ভ্রমণ করে অন্তত 2.5 কোটি যাত্রী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে মহাসড়কগুলোর বেহাল দশা থাকলেও ঘরে ফেরা যাত্রীরা যানজটে পড়বে না বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আশুলিয়ার বিরুলিয়া সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, এই সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 জুলাই উদ্বোধন করবেন। ঈদে বাংলাদেশে কোথাও কোনো মহাসড়ক সড়কের কারণে কোথাও কোনো দুর্ভোগ হবে না। যানজট অন্য কারণে হতে পারে, কিন্তু সড়কের কারণে কোথাও যানজট হবে না, এটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসী জনগণকে, যাত্রী সাধারণকে আমি নিশ্চয়তা দিতে পারি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীর লালবাগে ধসে পড়া পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার কাজ চলছে। সকাল 11টায় ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ অভিযান পরিচালনা করেন। ক্রেনের মাধ্যমে পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ বিভিন্ন অংশ অপসারণ করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে ভবনটির সামনের রাস্তায় জনসাধারণ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে লালবাগের পোস্তা রোডের পুরনো এই ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। গতকাল সন্ধ্যায় আবারও ধসে পড়ে ভবনটির বেশিরভাগ অংশ। পরে স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবা সংস্থাগুলোর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মালামাল অন্যত্র সরিয়ে নেয়। পরিত্যক্ত হওয়ায় 4 মাস আগেই ফাঁড়ির কার্যক্রম পার্শ্ববর্তী একটি ভবনে স্থানান্তর করা হয়। ঝুঁকিপূর্ণ যেটুকু আছে ভেঙে বসিয়ে দেওয়ার জন্য পরবর্তীকালে সিদ্ধান্ত হবে যে এই পুলিশের এই জায়গার মালামাল তারা কোথায় কিভাবে ফেলবে, এটা আমরা কোঅর্ডিনেট করে ঠিক করে নেব। এই জায়গাটির মালিক যেরকম পুলিশ, এই ভেঙে পড়ার পরে পুলিশ কর্তৃপক্ষ আমাদের অনুরোধ জানিয়েছে ভেঙে দেওয়ার জন্য। আগে জানালে হয়তো আমরা আগে ভাঙতে পারতাম। এরকম ভাবে যদি সমস্ত বাড়ির মালিক তাদের ঝুঁকিপূর্ণ ভবনগুলি ভেঙে ফেলার জন্য উদ্যোগ গ্রহণ করে, সিটি কর্পোরেশন সর্বত্র সহযোগিতা করবে। দুপুরের সময় আরো থাকছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে বিশ্ব ব্যাংকের কাছে প্রমাণ চেয়েছে কানাডার একটি আদালত।
এবং নাটোরের সিংড়ায় স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। অতিথিদের সামনে সিরিজ জয়ের হাতছানি, আর স্বাগতিকদের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। এমনই ভিন্ন সমীকরণ নিয়ে আজ 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মিরপুরের 2 দলের ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। অনুশীলনে যেভাবে ফুটবল নিয়ে মেতে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা, তাতে করে মনে হতেই পারে খুবই খোশ মেজাজে আছেন তারা, কিন্তু বিষয়টি মোটেই তা নয়। কারণ টি-20 সিরিজে বাজেভাবে হারের পর এবার শঙ্কা জেগেছে ওয়ানডে সিরিজ হারের। বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যর্থতাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। যদিও এদিন মিরপুরে প্রস্তুতির মহড়ায় সাকিব রিয়াদরা ব্যাটিং অনুশীলন করেননি। আভাস পাওয়া গেছে এই ম্যাচে একাধিক পরিবর্তন আসবে বাংলাদেশের সেরা একাদশে। জুবাইর লিখনের জায়গায় আরাফাত সানি ও সাব্বিরের জায়গায় সেরা একাদশে দেখা যেতে পারে রুবেল হোসেনকে। তবে একাদশে যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। সাউথ আফ্রিকাকে বিট করার মতো আমাদের অ্যাবিলিটি আছে, আর এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা যদি ব্যাটসম্যানরা ক্লিক করি তাহলে ওদেরকে হারানো সম্ভব। হোমওয়ার্ক তো অবশ্যই আমরাও করি এবং আমাদের মিটিংয়ে সব ধরনের বলারদেরকে আমরা দেখি যে কে কিভাবে বোলিং করে, কে কি লেন্থে বোলিং করে। লাস্ট যে ওয়ানডেটা আমরা খেললাম সেটা হচ্ছে আমাদের একটা খারাপ দিন গেছে। সো আমরা এখান থেকেই কামব্যাক করতে হবে আমাদের নিজেরই। আর কোনো কিছু চেঞ্জ হয়নি, আমি মনে করি যে সবকিছু ঠিক আছে টিমের মধ্যে এবং সব প্লেয়ারেরও কনফিডেন্স আছে। জাস্ট একটা দিন খারাপ হয়েছে আমাদের। অন্যদিকে মিরপুরের উইকেটে স্পিনারদের পর পেসারদের দাপটে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ এখন ক্ষুরধার। তারপরেও নাকি পরিবর্তন আসতে পারে অতিথিদের একাদশে, কারণ দুর্দান্ত ফর্মের ধারায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে পাখির চোখ প্রোটিয়াদের। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে। বিশ্বকাপের পর তারা ধারাবাহিকভাবে ভালো খেলে ভারত পাকিস্তানকে হারিয়েছে। হয়তো সিরিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে তারা। তারপরও দ্বিতীয় ম্যাচটি জিতেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা, সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জের হবে। আর প্রথম ম্যাচে অসাধারণ পারফরমেন্স করা রাবাদা আমাদের দলে আগামীর তারকা। এ পর্যন্ত দু দলের 15 বারের সাক্ষাতে 2007-এর বিশ্বকাপে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং এবং বোলিং বেশ ভাবিয়ে তুলেছে বাংলাদেশকে। আর বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স অনেকটাই ম্লান হয়ে রয়েছে পুরো সিরিজ জুড়ে। বাংলাদেশ কি পারবে তাদের হারানো ছন্দ ফিরে পেতে? ভারত পাকিস্তান সিরিজ থেকে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের টাইগাররা হয়তো সেটিই চাইবে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরপুল বাজারে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করার সময় 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। হাতিরপুল বাজারের ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে প্রায়ই ঘটছে এই ধরনের ঘটনা। এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, বিভিন্ন সময় ডিবি পরিচয়ে ছিনতাই চাঁদাবাজির বিষয়টি মাথায় রেখেছেন তারাও। এছাড়া ডিবি পরিচয়ে কেউ আসলে স্থানীয় থানায় জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। সকাল 11টার দিকে হাতিরপুল বাজারে আসে 3 জনের একটি চক্র। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে দাবি করে চাঁদা না দিলে বিভিন্ন মামলায় ফাঁসানো এবং ক্রসফায়ারে হত্যার হুমকি দেয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। তবে তাদের পরিচয় নিয়ে সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন দোকানিরা। এই পর্যায়ে কথিত ডিবি পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া দিয়ে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এই সময় এই এলাকায় টহলে থাকা গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি দল প্রথমে 2 জনকে আটক করে নিয়ে যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে আরো একজনকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাষ্ট্রজন ছিল, 3 জন এদিকে গেছে, 3 জন এদিকে গেছে, 2 জন এদিকে দৌড় দিছে। ব্যবসায়ীদের আজকে কোনো নিরাপত্তা নাই, ওরা অস্ত্র নিয়ে ওপেন চাঁদাবাজি করে, রংবাজি করে, ভুয়া পরিচয় দিতেছে ডিবির। উত্তেজিত পাবলিক সবাই উত্তেজিত হয়ে গেছে তাকে নেওয়ার জন্য। আমরা জাস্ট পরিস্থিতি সামাল দিয়ে তাকে থানায় পাঠিয়ে দিয়েছি। এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, ঈদের আগে ডিবি পরিচয়ে বিভিন্ন স্থানে ছিনতাই চাঁদাবাজি করছে একটি চক্র, এমন খবর ছিল তাদের কাছে। এই প্রেক্ষাপটে রাজধানী জুড়ে টহল জোরদার করা হয়েছে। আমাদের ডিবির যারা সাধারণত অপারেশনে যায়, এদের ডিবির একটা জ্যাকেট সেটি তারা ব্যবহার করে, সেটি আসলে একটা বড় বিষয়। তারপরে আমাদের কন্ট্রোল রুম, তারপর স্থানীয় থানার নাম্বার, সেগুলো সেখানে যদি ফোন করার সুযোগ থাকে ফোন করেও নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে যে তারা আসলে ডিবি বা পুলিশের কোনো ইউনিট বা র্যাব নাকি ভুয়া। তিনি আরো বলেন, অন্যান্য ঈদের তুলনায় এবার ছিনতাই চাঁদাবাজির ঘটনা অনেক কম, তবে এটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চেষ্টা করছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র করার অভিযোগের বিষয়ে বিশ্বব্যাংকের কাছে প্রমাণ চেয়েছে কানাডার একটি আদালত।
অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালত পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের ব্যাপারে বিশ্বব্যাংকের নিজস্ব তদন্তের নথিপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ স্থগিত করতে বিশ্বব্যাংক কানাডার উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিশ্বব্যাংকের আবেদন গ্রহণ করলেও শুনানির জন্য কোনো দিন ঘোষণা করেনি। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের কাছে এই বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছিল, কিন্তু বিশ্বব্যাংক বাংলাদেশের সে দাবিতে কর্ণপাত করেনি। এবার অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের নির্দেশ ঠেকাতে আইনি লড়াইয়ে নেমেছে সংস্থাটি। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে 27 জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা 8 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ময়মনসিংহের 1 নম্বর আমলি আদালত। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে আজ বেলা 12টায় 7 দিন করে রিমান্ড আবেদন জানানো হয়। সেখানে বিচারক আহসান হাবিব বাদী ও বিবাদী পক্ষের যুক্তি শুনে প্রত্যেক আসামিকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় 10 কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। শুক্রবার ভোরে শহরের অতুল চক্রবর্তী এলাকায় নুরানি জর্দার ফ্যাক্টরিতে জাকাতের কাপড় নিতে যান অসংখ্য মানুষ। সেখানে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে 27 জন মারা যান। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি শেষে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং তা 10 কার্য দিবসের মধ্যে কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আসামিদেরকে সতর্কতার সহিত জিজ্ঞাসা করার জন্য নির্দেশ দিয়েছে। এবং আমাদের জামিনের আবেদন, আমরা আসামির পক্ষে জামিন চেয়েছিলাম, জামিনের আবেদন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে নামঞ্জুর করেছেন। নাটোরের সিংড়ায় স্ত্রীসহ এক মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার শাওইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মাঝরাতে কি বা কারা মুক্তিযোদ্ধা ননীগোপাল কুণ্ডু ও তার স্ত্রী চিত্রারানী কুণ্ডুকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, এই দম্পতির 2 ছেলে ভারতে থাকেন, তবে কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হতে পারেননি তারা। ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজশে রাজনৈতিক নেতা ও দালালদের মাধ্যমে এলাকা ভিত্তিক পানি নিয়ন্ত্রণ করা হয় বলে জানিয়েছে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার, বর্তমান প্রেক্ষিত ও উন্নয়ন সম্ভাবনা শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। যেটা সব মৌসুমে এবং সব এলাকায় সমানভাবে যে পানি সরবরাহের যে ক্যাপাসিটি, যে দক্ষতা বা যে অঙ্গীকার, সেটি কিন্তু ঠিক বাস্তবে আমরা অনেক সময় দেখি না। কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসের মাধ্যমে এক ধরনের দালাল এবং রাজনৈতিক নেতাদের যোগ সাজসে পানি সরবরাহ ক্ষেত্রটাকে এক ধরনের নিয়ন্ত্রিত অবস্থানে রেখে যেতে দেখা যায়। বিভিন্ন আদালত অবমাননার অভিযোগে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহকে আগামী 22 জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। একই সাথে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। রোববার সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। গত 10 জুন আদালত অবমাননার দায়ে 1 ঘণ্টার কারাদণ্ডের সাজা খেটে বের হয়ে সাংবাদিকদের ট্রাইব্যুনালের বিচারকরা বিকৃত মানসিকতার অধিকারী বলে মন্তব্য করেন। এর প্রেক্ষিতে গত 6 জুলাই জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে 5 জন ব্যক্তি। কন্টেম্পট প্রসিডিংস যেটা ড্র করা হয়েছে ওনার এগেনস্টে, সেটি 3 জন বিচারপতির মানসিক অসুস্থতার প্রমাণ। উনি আরো বলেছিলেন যে বিচারকরা সমালোচনা সহ্য করতে পারেন না এবং যেখানে সমালোচনা সহ্য করতে পারেন না সেখানে কোনো বিচার হয় না। আগামী 22/7/2015 তারিখ ফিক্স করা হয়েছে ফর ফার্দার অর্ডার এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবকে ডাইরেকশন দেওয়া হয়েছে এখানে পার্সোনালি অ্যাপিয়ার হয়ে কারণ দর্শাতে। টাইফুন চানহুমের প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি এবং বন্যা দেখা দিয়েছে। শনিবার বিকেলে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে এই টাইফুনটি। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। টাইফুনে ঝেজিয়ান প্রদেশের 23টি অঞ্চল প্লাবিত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি শহর এবং গ্রাম। বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। বন্যায় তলিয়ে গেছে 32,000 হেক্টর কমলা বাগান। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অর্থনৈতিকভাবে অন্তত 200 কোটি ইউয়ান ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটি।
কিছুক্ষণের মধ্যে মিরপুর মাঠে গড়াবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইতোমধ্যে জড়ো হতে শুরু করেছেন টাইগার ভক্তরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, জি রুদ্র, আপনি যেমনটা বলছিলেন, আসলে বাংলাদেশ এবং সফরকারী দক্ষিণ আফ্রিকার ভেতরেকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ এটি। তো প্রথম ওয়ানডেতে 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরে যাওয়ার পর বাংলাদেশের জন্য আসলে এই ম্যাচটিতে ঘুরে দাঁড়ানোটা অবশ্যই খুবই জরুরি, কারণ সিরিজে টিকে থাকতে হলে, সিরিজে যদি সমতায় ফিরতে চায়, তাহলে এই ম্যাচটি অবশ্যই জয়লাভ করতে হবে তাদেরকে। তো আমরা বাইরে দর্শকদের কথা যদি বলি, মিরপুর স্টেডিয়াম থেকে যে শুরুতে এখানে তেমন কোনো দর্শকের সমাগম আমরা দেখতে পাইনি, কিন্তু গেট খুলে দেওয়ার পরে ঠিক এখন এই মুহূর্তে আসলে অনেক দর্শকই আসছেন। তারা প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে এবং মাথায় পতাকা বেঁধে অনেকে আমরা এখানে আসতে দেখেছি, যাদের প্রত্যাশা একটাই যে বাংলাদেশ এই ম্যাচটিতে অন্তত ঘুরে দাঁড়াবে, যেটি প্রথম থেকে দেখা যাচ্ছে যে এই সিরিজের T20 এবং প্রথম ওয়ানডে ম্যাচটিতেও যেটি দেখা গিয়েছে যে বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে অনেক খারাপ অবস্থা ছিল, কারণ ব্যাটিং লাইন আপ খুব একটা ভালো করতে পারেনি। প্রথম ওয়ানডেতে আমরা দেখেছি রাবাদার বোলিংয়েই বাংলাদেশ আসলে ব্যাটিং লাইন আপটা ধসে যায়, যার কারণে বলা হচ্ছিল যে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশ যেভাবে ব্যাটিং বোলিং সব ডিপার্টমেন্টেই ভালো করেছিল, কিন্তু এই সিরিজে কেন হঠাৎ করে এই অধপতনটা হলো, সেই জায়গাটা আসলে এই অবনমনটার কারণটা কি, সেইটাই সবার কাছে একটা প্রশ্ন ছিল। তো অনেকে বলছেন যে এটি, কেউ প্রশ্ন তুলছেন যে অতিরিক্ত আত্মবিশ্বাস কিনা, অথবা অনুশীলন কম হয়েছে কিনা, সেই জায়গাগুলো অনেকে প্রশ্ন তুলছেন। তবে সে যাই হোক না কেন, তাদের প্রত্যাশা যে আজকে অন্তত বাংলাদেশ ব্যাটিং বোলিং এবং সব ডিপার্টমেন্টে ভালো করে প্রত্যাশিত জয়টা তুলে আনবে এবং সিরিজে ফিরে আসবে। না হলে যেটা হবে যে আজকে যদি বাংলাদেশ এই ম্যাচটি হেরে যায়, তাহলে যেটা হবে যে তাদের সিরিজ হোয়াইট ওয়াশের সম্ভাবনার সামনেও পড়তে হবে। তো সেই সংখ্যাটা আসলে তারা নিতে চায় না। তারা চায় যে মুশফিক তামিমরা আজকে দুর্দান্ত ব্যাটিং করবে এবং সব বিভাগে ভালো করে তারা ফিরে আসবে। তো দর্শক সমাগমও আমরা দেখছি বেশ ভালোই। এখানে কিছুক্ষণ আগে গেটটা খুলে দেওয়া হয়েছে এবং সবাই মাঠে প্রবেশ করছে। তো তাদের প্রত্যাশা একটাই যে এই সিরিজ অন্তত ফিরে আসবে বাংলাদেশ। তো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রুদ্র। দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এই মুহূর্তের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাকসুম আলম খান। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বব্যাংক একসময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। সৈয়দ আশরাফের বাসায় নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ, শুভেচ্ছা জানিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার আশরাফের। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারের অভিযোগ, আজও টিকিট কিনতে দীর্ঘ সারি। রাজধানীর লালবাগে ধসে পড়া পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ অংশ ভাঙার কাজ শুরু, সীমিত করা হয়েছে জনসাধারণ ও যানবাহন চলাচল। এবং দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।